চাকরি প্রার্থী ভাই ও বন্ধুরা, আমাদের সিলেবাসের গণিতের দ্বিতীয় অধ্যায়ের বর্গ ও বর্গমূল নামক অধ্যায়ের আজকে পার্ট 2 এবং আজকে এই বর্গ ও বর্গমূল অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। তো এর আগের ক্লাসে আমরা কিভাবে বর্গ নির্ণয় করা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে আমরা সেটি শিখেছি। আজ আমরা বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয়ের দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে উৎপাদক পদ্ধতি, যার মাধ্যমে শুধু পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়, আর একটি হচ্ছে ভাগ পদ্ধতি, যেখানে সব সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়, দশমিক এবং পূর্ণ যে কোনো সংখ্যার। তো এই উৎপাদক পদ্ধতিরও প্রয়োজন রয়েছে আমাদের, সেটা আমরা পরবর্তীতে দেখে নিচ্ছি। তো প্রথমেই আমরা এই সহজ পদ্ধতি বা উৎপাদক পদ্ধতিটি শিখব। তো একটি সংখ্যাকে সিঁড়ি বা ইউক্লিড পদ্ধতিতে ভেঙে, অর্থাৎ মৌলিক উৎপাদকে যদি আমরা ভেঙে প্রতি জোড়া থেকে সে একটি করে নিয়ে প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে যদি সেগুলো গুণ করি, তাহলে তার বর্গমূল পাওয়া যায়। যেমন আমরা যদি 144 একটি সংখ্যা নেই, তাহলে 144কে যদি আমরা ভাঙি, তাহলে 2 দিয়ে ভাঙবো আমরা। 7, 7 দুগুণ 14, 2 দুগুণ 4। 72, 72কে 2 দিয়ে ভাঙলে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 এবং 9কে আবার 3 দিয়ে ভাগ করলে 3, 3, 3 3-কে 9। এরপর আমরা বাহিরের যে সংখ্যাগুলো, যেগুলোকে উৎপাদক বলা হয়, সেই উৎপাদকগুলো আমরা গুণ করেছি। 1টা 2টা 3টা 4টা 4টা 2 এবং 2টা 3-এর গুণফল, যেটার গুণ করলে 144 পাওয়া যায়। তো সেখান থেকে এই প্রতি জোড়া থেকে একটি করে নিয়ে যা পাওয়া যায় তাই হচ্ছে 144 সংখ্যাটির বর্গমূল। এখন যে কোনো সংখ্যার বেলায় কিন্তু আমরা এটা করতে পারবো না, কেবলমাত্র পূর্ণবর্গ সংখ্যার বেলায় আমরা এই বর্গমূলের উৎপাদক পদ্ধতি প্রয়োগ করতে পারবো। তো পূর্ণবর্গ সংখ্যাগুলো কি, যাকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা আসে, তাকেই পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন আমরা যদি 2 এর বর্গ করি তাহলে 4 আসে, 3 এর বর্গ করলে কত আসে, 9 আসে, তারপর 4 এর বর্গ করলে 16 আসে, 5 এর বর্গ করলে 25 আসে, 6 এর বর্গ করলে 36 আসে। এভাবে এই 36, 25, 16, 9, 4 এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যাদেরকে বর্গমূল করা হলে এই 6, 5, 4, 3, 2 এভাবে আসবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে। কাজেই পূর্ণবর্গ সংখ্যা কেবলমাত্র আমরা উৎপাদক পদ্ধতিতে প্রয়োগ করতে পারবো। আর একটা কথা এখানে আমাদের না বললেই নাই, এটা সংখ্যা অধ্যায়ের একটি মুখস্থ পড়া, যেটা পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা সবসময় বিজোড় হবে। আমরা গত অধ্যায়ের ক্লাসগুলোতে ভাজক সংখ্যা একটা টার্ম শিখেছি। সেইখানে ভাজক সংখ্যার বেলায় যে একটি প্রশ্ন হয়ে থাকে যে নিচের কোনটির ভাজক সংখ্যা বিজোড় অথবা নিচের কোনটির ভাজক সংখ্যা জোড়, যদি আমরা চিনতে পারি যে একটি সংখ্যা পূর্ণবর্গ আছে সেখানে, তাহলে সেটি অবশ্যই বিজোড় সংখ্যক ভাজক সংখ্যা বিলং করে। তো এরপর আমরা আরো একটি সংখ্যা নিয়ে চেষ্টা করে দেখব কিভাবে আমরা বর্গমূল বের করতে পারি। তো 5120 এর সাথে কত গুণ বা ভাগ করলে সেটি একটি পূর্ণবর্গ হবে। তো বন্ধুরা, পূর্ণবর্গ ব্যাপারটা আমরা আর একটু দেখি। যদি 9কে আমরা বলি, তাহলে এই যে 3টা 3টা 6টা, আরো 3টা যদি রাউন্ড শেপ নেই, এই রাউন্ড শেপের এই পাশে এবং সব কর্নারের দিক দিয়ে সব দিকে সমান, তাহলে এই বিষয়টির নাম হচ্ছে পূর্ণবর্গ। এখন 9টি বৃত্তের পরিবর্তে যদি আমাদের 10টি বৃত্ত থাকতো, তাহলে কিন্তু আমরা কি করতে পারতাম না, তাহলে এটিকে আমরা সাজাতে পারতাম না পূর্ণবর্গ আকারে। একইভাবে যদি আমরা জানি 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16 এর সাথে যদি 2 গুণ অবস্থায় থাকে, তাহলে কিন্তু সেটি আর পূর্ণবর্গ থাকে না। তাহলে এই 2 যদি অতিরিক্ত থাকে, তাহলে হয় এই 2 বাদ দিয়ে আমরা এটিকে পূর্ণবর্গ করতে পারবো, অথবা এই 2 এর সাথে আরো একটি 2 গুণ দিয়ে আমরা সেটিকে একটি পূর্ণবর্গ করতে পারি। তাহলে এখানে একই কথা বলা আছে, 5120 এর সাথে কত গুণ বা ভাগ করলে সেটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা দেখতে হবে এটিকে আমাদের উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে ভাঙতে হবে। 5120কে 2 দিয়ে ভাগ করলাম, আমরা প্রথমেই 5 দিয়ে ভাগ করে ছোট করতে পারতাম, তো আমি 2 দিয়ে করছি। জোড় সংখ্যা যেহেতু অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তো 2 দ্বারা ভাগ যেতে যেতে এক পর্যায়ে আমাদের সর্বশেষ উৎপাদকটি হচ্ছে 5। এরপর এই বাম পাশের উৎপাদকগুলো আমাদের গুণ দিতে হবে, যেটা আমি দিয়েছি। 2 আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10।
তাহলে 10টি 2 আছে, তার মানে 10টা মানে 5 জোড়া 2, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। এই 5 জোড়া 2 এবং 5 আছে আরেকটি সংখ্যা, তাহলে এই 5, তাহলে আমাদের বর্গমূল নির্ণয়ের বেলায় আমরা প্রতি জোড়া থেকে একটা করে নিলেই বর্গমূল হয়, কিন্তু এখানে 5-এর কোনো জোড়া নেই, তার মানে এই 5 আমাদের অতিরিক্ত অংশ। এখন আমাদের এই 5 হয় আর একটি গুণ দিতে হবে, অথবা এখান থেকেই অমিট করে দিতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এখান থেকে এই 5120-এর সাথে গুণ বা কত ভাগ করলে সেটি আমরা বুঝতে পারবো, অর্থাৎ 5কে গুণ অথবা ভাগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই জায়গা থেকে লসাগু গসাগুর অধ্যায়ের একটা টার্ম এসেছিল একই সাথে দুইটা মিলে, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নটি, যেটি 12তম BCS আসছে এবং আরো অনেক পরীক্ষা আসছে, আমি শুধু এটাকে মেনশন করেছি। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো এখানে আমাদের যদি প্রশ্ন সলিউশনের কথা আসে, কিভাবে খুব চট করে এটা সলিউশন করা যায় আমি সেটা বলে দিতে পারি, কিন্তু একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করি তাহলে এর সমাধানটা আমরা পেতে পারি। একটু মনোযোগ দেন। তাহলে 8, 10, 12 সারিতে কখন সাজানো যাবে? যখন আমরা কোনো সংখ্যার 8, 10 এবং 12 এর লসাগু বের করব, লসাগু বের করার পর 8, 10, 12 এর লসাগু হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 4, 5 দ্বারা ভাগ করলে আবার 2 দ্বারা ভাগ করলে 5 এবং 12 এর 6, আবার 2 দ্বারা 2টা যাচ্ছে, এই কারণে অধিকাংশ যেটা যাবে সেটাই ভাগ করা যাবে। তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 5কে যায় না, এই কারণে ওটা সেভাবেই থাকলো। 6কে ভাগ করলে 12, সরি 6কে 3 হবে, তাহলে এখানে সবগুলোই মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা আসার পর আর ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে বাহিরের সংখ্যাগুলো যদি আমরা গুণ দিই তাহলে এই 2, 2, 2, 3টা 2 এর গুণফল এবং 5, 3 আলাদা হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বর্গমূল নির্ণয়ের বেলায় বা বর্গ সংখ্যা নির্ণয়ের বেলায় পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই জোড়া থেকে একটা জোড়া নিতে পারতাম, কিন্তু এর কোনো জোড়া নেই, 5-এর কোনো জোড়া নেই এবং 3-এর কোনো জোড়া নেই। তাহলে আমরা হয় এগুলো বাদ দিতে পারি, তাহলে এটাকে পূর্ণবর্গ আকারে সাজাতে পারবো 120-এর সাথে, অথবা এই 2-এর, এই 5-এর এবং এই 3-এর সাথে যদি আরো একটা 2, আরো একটা 3 এবং আরো একটা 5 গুণ করি, তাহলে আমরা এই 120 এর যে সংখ্যা পাওয়া যাবে গুণ করার পর সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 2, 5, 3 এর সাথে যদি আমরা 3, 5, 15, 15, 2, 30, এই 120-এর সাথে 30 গুণ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটি হবে আমাদের বর্গাকারে সাজানোকৃত সংখ্যা। অর্থাৎ আমরা বলতে পারি 8, 10, 12 সারিতে সাজানো যাবে 120 জনকে। আবার 120-এর সাথে কত গুণ দিলে, যার জোড়া নেই সেই সংখ্যাগুলো গুণ দিলেই আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এটাকে এখানে উত্তর পাওয়া যাচ্ছে 3600। তো একই সাথে যেহেতু এটি একটি প্রিলিমিনারি অঙ্ক, তো প্রিলিমিনারি অঙ্কগুলো আমরা খুব সহজে কিভাবে করা যায় সেটাও আমি আপনাদের শেখাবো, তবে সেটি হচ্ছে শুধু প্রিলিমিনারির জন্য, আর এটি হচ্ছে একটি রিটেন প্রসেস। তাহলে বলা হচ্ছে একটি বর্গাকারেও সাজানো যায়, আবার 8, 10, 12 সারিতেও সাজানো যায়। বর্গাকারে সাজানো যাবে কখন? যখন একটি সংখ্যাকে বর্গমূল করা যাবে তাহলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সাধারণত 2টা শূন্যের বর্গমূল 1টা শূন্য, আর বাহিরের যে সংখ্যাটা থাকে তার বর্গমূল কত। তাহলে 12 এর বর্গমূল আমরা, এটি 12 তো পূর্ণবর্গ নয়, কাজে এটাকে আমরা বর্গাকারে সাজাতে পারবো না। 24 পূর্ণবর্গ নয়, এখানে 2 শূন্যের পরিবর্তে 1টা শূন্য নিতে পারি, কিন্তু 24-এর পূর্ণবর্গ সংখ্যা নয় জন্য এটাকে নিতে হচ্ছে। তারপর 30 পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাতে আমরা, তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি 2 শূন্যের পরিবর্তে 1টা শূন্য নিতে পারি, 36-এর পরিবর্তে 36কে বর্গমূল করলে 6 নিতে পারি। তাহলে এই একটি মাত্র পূর্ণবর্গ সংখ্যা আছে যার সাহায্যে আমরা এই 8, 10, 12 সারি এবং বর্গাকারে সাজাতে পারি। তো আমরা এরপরে আসি, তারপর অঙ্কটি হচ্ছে আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিকের সাহায্যে আমরা সকল ধরনের, অর্থাৎ দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, সব ধরনের বর্গমূল নির্ণয় করতে পারি। তো আমি এখানে একটা উদাহরণ হিসেবে সংখ্যা নিয়েছি 15,625, 1, 5, 6, 2, 5। বর্গমূল করার জন্য বা ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো দাগ দিতে হবে। তো এই সংখ্যাটাকে যদি আমরা 144ও ধরি, তাহলে প্রথম কাজ হবে ডান পাশে দাগ দেওয়া এবং নিচে একটা লাইন লেখার মতো জায়গা রেখে দাগ দেওয়া। খুবই খেয়াল করবেন আমার সাথে, এটি একটি বেসিক অঙ্ক, এটি একটি বেসিক আলোচনা, এটা যে শিখতে পারবে পরবর্তীতে তার আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে এই 44-এর
দাগ দিতে হবে, অর্থাৎ ডান দিক থেকে দাগ দিতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যা একটা দশমিক সাথে নিয়ে বিলং করে, তাহলে দশমিকের জায়গা থেকে আমরা দাগ দিব, অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা হয় বামে দাগ দিব জোড়া জোড়া করে, দশমিক সংখ্যা হলে দশমিকের জায়গা থেকে ডান পাশে জোড়া জোড়া করে দাগ দিতে থাকবো। এইভাবে 144 যদি ধরি তাহলে 44 আর হচ্ছে 0, তো 1, তো 1 কে তো আমরা জোড়া করতে পারলাম না, তাহলে বাম পাশে একটি 0 বসিয়ে এটাকে জোড়া করতে পারি। এরপর আমরা কাজ করব যে এই 1 কে বর্গমূল নির্ণয় করব, তাহলে 1 এখানে কতর সাথে কত গুণ করলে 1 হয়, তাহলে 1 এর বর্গ করলে 1 হয়, তারপর হচ্ছে বিয়োগফল 0, এরপর কেটে নামাতে এখানে একটা দাগ দিতে হবে এবং নিচে একটা দাগ দিতে হবে, তারপর এই 1 এর সব সময় দ্বিগুণ বা ডাবল করতে হবে। এখানে কি করতে হবে, দ্বিগুণ বা ডাবল করতে হবে। এখানে সবকিছুই জোড়া জোড়া এবং সবকিছুই ডাবল ডাবল হবে। তাহলে 1 এর ডাবল কি হবে, তো 1 এর ডাবল হবে 2, 1 এর কিন্তু স্কোয়ার না, 1 এর হচ্ছে ডাবল। তারপর কেটে নামাবো এখানে 44, এখানে দেখতেই পাচ্ছি আমরা। এখানে এরপর নিয়ম হচ্ছে এর পাশে এমন একটি ডিজিট বসাবো যেটি আবার এখানে বসবে, এবং আমি জাস্ট গোল্লা দিয়ে, শূন্য না, একটা বৃত্ত দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে এইটাকে আবার এটা দিয়ে গুণ করলে যেন এর কাছাকাছি অথবা সমান হয়। তাহলে আমরা যদি এখানে 1 নিই তাহলে 21 কে এখানে 21, যেটা কম। 2 নিলে সংখ্যাটি গঠন গঠন হবে 22, তাহলে 22 দুগুণ 44, তাহলে মিলে যায়। তাহলে এটি হবে আমাদের এখানে 2, তাহলে এই 144 এর বর্গমূল হবে 12। তাহলে এইভাবে আমরা বড় হোক আর ছোট হোক যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করব। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা দাগ দিব প্রথমে, তাহলে ডান পাশে একটা দাগ, নিচে একটা দাগ, তারপর 25 কে মানে দুইটা, দুই ঘর দুই ঘর এক ঘর। তো এখানে কেউ চাইলে আপনারা শূন্য দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর 1 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 1 এর বর্গমূল হচ্ছে 1, বিয়োগ করলে 0, লেখার জায়গা নেই, দরকারও নেই। তারপর 1 এর ডাবল লিখেছি আমি এখানে, 1 এর ডাবল হচ্ছে 2, 1 এর দ্বিগুণ 2, তারপর এর পাশে এমন একটি সংখ্যা দিতে হবে, এই 2 নিয়ে এই 56 মিলাইতে হবে। তাহলে 56 কত দিলে, এখানে 3 যদি নেই আমরা 69 হয় সংখ্যাটি, তাহলে 3 23 69, তার মানে বড় হয়ে যায়, এই কারণে 2 নিতে হবে। 2 দুগুণ 4, 2 দুগুণ 4, এরপর বিয়োগ করলে 12। তো 12 এর পর আমরা কি করব, আহ এই 12 এর ডাবল নিতে হবে। এরপর এইটা হবে, এই যে এখানে আবারও 12 এর ডাবল আমরা 24 নিলাম। এখন সবার যে প্রবলেমটা হয় যে এখানে কত নিলে আমার এর কাছাকাছি অথবা এর সমান হয়, এটা আপনারা একটু খেয়াল করবেন। এখানে যদি আমি 12 নেই, এই এই 12 কে 2 এর সাথে কত গুণ দিলে এটা 12 মিলে যাবে, এটাই আমাদের করতে হবে। তো সব সময় যে ডিরেক্ট 6 দ্বারা গুণ করলে 12 হবে এরকম হবে না, তার কারণ শুধু 6 নিলে হচ্ছে না, সংখ্যাটা গঠন হবে 246, তাহলে 6 46 আবার অনেক বেশি হবে। এই কারণে তার 1 ঘর বা 2 ঘর কমিয়ে দিয়ে আমরা হিসাব করব। তো এখানে 5 দিয়ে গুণ করলে এটা সমান হয়, তাহলে 5 5 এ 25, এই 5 আর এই 5 গুণ করলে 25, 4 5 এ 20 আর হাতে 2, 5 2 10 আর হাতে 2 ছিল 12। এভাবে আমরা যে কোনো সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে পারি। এরপর হচ্ছে আমি নিয়মাবলীটা এতক্ষণ যা করলাম, যে কাজগুলো সেগুলো লেখার চেষ্টা করছি, আপনারা একটু দেখে নেবেন, অথবা ভিডিওটা আরো টেনে টেনে দেখলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি একটু পড়ে শোনাই। মূল সংখ্যার দশমিক থেকে, অর্থাৎ যে জায়গা থেকে দশমিক থাকবে সেই সংখ্যার ডানে এবং বামে জোড়া জোড়া করে দিতে হবে। পূর্ণ সংখ্যার বেলায় বামে বামে এবং দশমিক সংখ্যার বেলায় দশমিকের জায়গা থেকে ডান দিক থেকে। দাগ দেওয়া অঙ্কগুলোর শেষ দিক থেকে, অর্থাৎ বাম পাশের, এবং একটি বা দুটি বর্গ করে একটি, অর্থাৎ একটি থাকলে একটি, আবার দুইটি থাকলে দুটি, বিয়োগ করে বিয়োগফল ছোট হলে উপরের জোড়া সংখ্যা, জোড়া দাগ থেকে এক জোড়া ডিজিট কেটে নামাতে হবে। পরবর্তীতে আবার সেভাবেই করতে হবে, কিন্তু বর্গের ডাবল করে নিতে হবে। যেমন এই যে এই বাম পাশের সংখ্যাগুলো, এখানে যা বর্গমূল আসবে সেটা ডাবল করে নিতে হবে। এভাবে আপনারা একাধিক সংখ্যার টিউটোরিয়াল নিয়ে, অর্থাৎ এখানে আপনারা 14 196, এইটার বর্গমূল কত হয় সেটা আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন, এবং ফোনে গুণ দিয়ে দিয়ে বের করবেন। তাহলে আশা করি এটা পেরে যাবেন। এরপর হচ্ছে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আমি এর আলোকেই এমডি অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিও পদ, অর্থাৎ সবচেয়ে বড় পদ প্রাইভেট ব্যাংকগুলোর, তো 14 সালে এসেছিল, যে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কি, যেটাকে বর্গমূল করলে আমাদের পূর্ণ সংখ্যা আসে, সেটাই হচ্ছে বর্গমূল। অর্থাৎ এখানে কি অবস্থায় আছে, এটি এটি বর্গ সংখ্যা আছে, এটাকে বর্গমূল করলে এটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ
আমরা যদি জানি 2 এর উপর বর্গ করি তাহলে কিন্তু 4 হয়, কিন্তু কোনো কিছুর উপর বর্গ করলে কিন্তু শেষে 7 আসে না। আবার 5 এর উপর বর্গ করলে 5 আসে, তার মানে এটা হতে পারে। 2 এর উপর বর্গ করলে 4 আসে, আবার 5 এর উপর এটাও আসে, তার মানে এই তিনটা সংখ্যাই আমাদের পূর্ণবর্গ হতে পারে, কিন্তু এটা কখনোই পূর্ণবর্গ নয়। 2187, তাহলে কোনো কিছুর উপর বর্গ করলে আমাদের এই 7 শেষে আসে না, কাজে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি হবে এই প্রশ্নের উত্তর। এরপর 5000 সরি 5,49,162 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। এখন আমরা জানি না কত বিয়োগ করব, এই কারণে সংখ্যাটি আমরা 54, 91, 62, এটাকে প্রথম কাজ হচ্ছে ডান দিকে এবং নিচে থাকবে, এরপর জোড়া 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 করা। এবার সর্ববামের সংখ্যাগুলো আমরা বর্গমূল নির্ণয় করব। কিভাবে বর্গমূল নির্ণয় করব? তাহলে 636, 7 7 49, 8 8 64, তাহলে 7 এর বর্গ 7 কে নিতে হবে, তাহলে 49, 49 থেকে 54 মেলাতে আসবে 5, তারপর এটা আবার বিয়োগ করব, 7 এর ডাবল হচ্ছে 14, এখানে কিন্তু সবসময় ডাবল, কিন্তু এখানে 14 বড় আর 5 ছোট, এই কারণে একবার কেটে নামাতে হবে। তো যদি আমরা কেটে নামাই তাহলে কি হবে? তাহলে এই 14 হলো আর এটা হলো 91, তাহলে এখানে কত নিলে 591 হবে? আমি বলেছিলাম যে এই একের সাথে কত গুণ দিলে 5 হবে, আমরা জানি একের সাথে 5 গুণ দিলেই 5 হবে, কিন্তু সংখ্যাটা তো আর এক থাকে না, 141 হয়, 145 হবে, তাহলে 545 আবার অনেক বেশি, এই কারণে 5 নেওয়া যাবে না, আমরা কত নিব? কাছাকাছি একটা সংখ্যা নিব, 4। 4 নিলে আবার 449-এও অনেক বেশি হবে, এই কারণে 444-এও আবার বেশি হবে, তাহলে কি করতে হবে? আমরা 3 নেব এখানে, তাহলে 3 যদি নেই, এখানেও 3, 3 3-কে 9, 3 4-এ 12, 12-এ 2, তারপর 3 1-কে 3, আর একে 4, এখানে আছে 591 আর এটা 429, তো 4 নিলে কি হবে? 4 নিলে হবে 4 4-এ 16, 16 6, 4 4-এ 16 আর একে 17, 4 1-কে 4 আর একে 5, অর্থাৎ এটি কাছাকাছি, আমরা এটি নিব, অর্থাৎ 4 নিব। তারপর এটা বিয়োগ যদি করি তাহলে 11 আর 6 এর বিয়োগফল হচ্ছে 5, তাহলে এখানে আসবে 5, তারপর 9 এর থেকে 7 আর একে 8, 8 বাদ দিলে 1, 15, আর এখানে আসতেছে কি 62। তারপর একইভাবে আবারও একটা নিচে দাগ দিব, 74-এর ডাবল লিখতে হবে, তো 4-এর ডাবল হচ্ছে 8, 7-এর ডাবল হচ্ছে 7 দুগুণে 14, তো এখানে সংখ্যাটা একটু দেখেন যে এখানে 148 আর এখানে 1562, যদি আমরা একও নেই তাহলে সংখ্যাটা দাঁড়ায় 1400, আর 2 নিলে 14 দুগুণ 2800, তাহলে এটা 1500 আছে, এই কারণে এখানে নিতে হবে 1, তাহলে 1481 হচ্ছে এই বর্গমূল, কিন্তু এটা মিলে যায়নি, মিলে না যাওয়ার কারণে এখানে আসতেছে 1, আর এখানে 6-কে 16 ধরতে হবে, 8 8 থেকে 16 মিলাইতে হবে 8, অর্থাৎ এইটি আমাদের হচ্ছে বর্গমূলের শেষে পাওয়া একটি সংখ্যা, যেটা এই পুরো সংখ্যাটি থেকে যদি আমরা কি করি? বিয়োগ করি, তাহলে যে সংখ্যা পাওয়া যায় সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা। এটি জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিসেবে 2015 সালে এসেছিল। তো এভাবে এগুলো কিন্তু আসলে আমি যেগুলো দেখিয়েছি এগুলো ইংলিশ মিডিয়ামে এসেছিল, পার্থক্য শুধু এতটুকু, এখানে কোনো গণিতের গাণিতিকগত কোনো পার্থক্য নেই, শুধু এখানে ট্রান্সলেট গত পার্থক্য। তো বন্ধুরা আর দুটো অঙ্ক আমি একটু দেখব, তাহলে আমাদের বর্গমূল শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা প্রশ্ন সলিউশনে আমরা দশমিকের বর্গ কিভাবে করা যায় সেটাও আমরা সেখানে দেখব। তো 20,740 সংখ্যক শূন্যকে বর্গ আকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতি সারিতে শূন্য সংখ্যা কত? তাহলে এখানে আগেই বলা আছে অতিরিক্ত হয় 4 জন, এবং প্রতি সারিতে যদি আমরা বের করতে চাই তাহলে 9 যদি হতো তাহলে প্রতি সারিতে কত হতো? 9 যদি হতো প্রতি সারিতে 3 জন করে হতো, 16 হলে প্রতি সারিতে 4 জন করে হতো, একইভাবে এইখানে কত প্রতি সারিতে কত হবে? তো আমরা দেখি 20,740 সংখ্যাটি থেকে যদি প্রথমে 4 জন অতিরিক্ত হয় সেটা বাদ দিই, তাহলে কি পাওয়া যায়? 20,736, এটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে যা পাওয়া যাবে সেটি হবে আমাদের উত্তর, তাহলে 36 07 02, তাহলে এখানে যদি আমরা 1 নিই তাহলে 1 1-কে 1, তার উপর বিয়োগফল হচ্ছে 1, 1-এর ডাবল হচ্ছে 2, তাহলে এখানে কেটে নেওয়া হলে 0, যদি আমরা এখানে 4 নেই তাহলে 24 হয় সংখ্যাটি, 4 24-এ 96, 3 দিলে 69, 5 নিলে 25, 5 25 125, তাহলে বেশি হয়ে যাবে, আমাদের নিতে হবে 4, তাহলে 4, তারপর কি আসতেছে? এই 4 4-এ 4 24 96, তাহলে 96 আর এখানে 7, তাহলে এখানে 4 আর ওখানে 7, 7 4 11, তো 1100 কত আসতেছে? 36 আসতেছে, তাকে আবার যদি আমরা বলবো 14 এর ডবল হচ্ছে 28, তাহলে এখানে কত নিলে
1100 মিলবে। 2 এর সাথে কত গুণ দিলে 11 হবে? 2 এর সাথে আমরা জানি 6 গুণ দিলে 12, 5 গুণ দিলে 10। কিন্তু তাহলে এখানে এই 2 এর সাথে কত গুণ দিলে 11 হবে, এটি হচ্ছে আমাদের টার্গেট। তাহলে 2 কে যদি 6 দ্বারা গুণ করি বেশি, 5 দ্বারা গুণ করলে 10। তো আমরা একই সাথে যদি 5 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটি হবে 285। তাহলে 285, কিন্তু 85 এরও আবার 5 গুণ দিতে হচ্ছে। তার মানে 85 এর 5 গুণ কিন্তু এমনিতেই আবার 250 এর বেশি। তাহলে 1000 এর বেশি হয়। তাহলে আমরা আরো একটু কমাবো, সংখ্যাটি কত দাঁড়াবে? 4 দিয়ে দেখবো আমরা। তো এবং দেখতেও পাচ্ছি 4 4 16 হয়, মিলে যাচ্ছে। তাহলে 4 8 32, আর একে 33, তারপর 4 2 8, 9 10 11। তাহলে এইটি পুরোপুরি মিলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি সারিতে শূন্য সংখ্যা কত। এটি মহা হিসাব নিরীক্ষকের পরীক্ষায় আসছিল 1998 সালে, এবং এর পরেও অনেক আসছিল, সেটি আমি অতগুলো এখানে দেখানোর প্রয়োজন মনে করিনি। আচ্ছা, এরপরে আরেকটি টাইপের অঙ্ক আমরা দেখি যে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট টাকা হয় 6551 টাকা। ছাত্র সংখ্যা কত? ধরি সেখানে ছাত্র সংখ্যা হচ্ছে আমাদের এক্স জন। তাহলে প্রত্যেকে আবার ছাত্রের যেই পরিমাণ ছাত্র তাদের সমান টাকা দেয়। তাহলে আমরা এখানে লিখতে পারি একজন চাঁদা দেয়। তাহলে চাঁদা দেয়, মানে চাঁদা চাঁদা দেয়, তাহলে এই যতজন ছাত্র তত টাকা। তাহলে এত টাকা, এত টাকা। তাহলে ছাত্রছাত্রী আছে এক্স জন, তাহলে এক্স জনে চাঁদা দেবে বেশি। বেশি হলে গুণ হবে, তাহলে এত টাকা বা এক্স স্কোয়ার টাকা। তো প্রশ্ন মতে ওখানে যে এক্স স্কোয়ার টাকাটা, সেটি আমাদের এখানে বলছে যে টাকা হয় 6561 টাকা। তাহলে এক্স সমান হচ্ছে, উভয় পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে √6561। এখন এই 6561কে যদি বর্গমূল করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত ছাত্রছাত্রী সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে যদি 8 নেই, 8 8 64, তারপর 1 6 1, তারপর 8 এর ডাবল হচ্ছে 16। এখানে দেখতে পাচ্ছি 1 নিলেই সংখ্যাটি 161 হয়ে যায়। তাহলে 1 নিলেই হচ্ছে উত্তর। তাহলে এই যে আমাদের এই সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স এর মান বা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে নির্ণেয় ছাত্রছাত্রী হচ্ছে 81 জন, যেটি আমাদের ঘ অপশনে রয়েছে। বন্ধুরা, পরবর্তীতে বর্গমূলের প্রশ্ন সমাধান করবে। আমি 10 থেকে 12টি প্রশ্ন সমাধান করার মাধ্যমে আপনাদের এই বর্গমূলের পুরো অধ্যায়টি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসটি একটু বড় হয়ে গেলেও আপনারা যারা মনোযোগ দিয়ে দেখলেন, আশা করি আপনাদের আর বর্গমূলে আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।